আমরা আজ ভূচুম্বকত্ব সম্পর্কে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে পৃথিবীকে একটা বিরাট চুম্বক হিসেবে আমরা মনে করতে পারি। যদি এটাকে একটা চুম্বক হিসেবেই যদি ধরি এবং এর ঠিক মাঝখানে যদি এটাকে ঝুলিয়ে রাখি এবং এটা যদি এন মেরু ধরি, এটা যদি এস মেরু ধরি, তাহলে এটাকে ঝুলিয়ে দিলে সবসময় কিন্তু উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করবে। আবার একটু যদি নাড়িয়ে দিই তাহলে কিছুক্ষণ পরে আবার দেখবো এটা কিন্তু সেই উত্তর দক্ষিণ বরাবরই অবস্থান করবে। তার মানে পৃথিবীর ঠিক উত্তর দিকে কি হবে, একটা কাল্পনিক দক্ষিণ মেরু থাকবে। এই যে এন মেরুটাকে আকর্ষণ করছে, তার মানে এখানে কাল্পনিক দক্ষিণ মেরু থাকবে, আর এই দিকে কাল্পনিক উত্তর মেরু থাকবে। অর্থাৎ আমরা দেখব যে পৃথিবীর দুই প্রান্তে দুটো মেরু আছে, এন মেরু এবং এস মেরু। আবার কোন একটা কাঁচা লোহাকে, নরম লোহাকে যদি উত্তর দক্ষিণ বরাবর মাটিতে যদি পুঁতে রাখে, তাহলে আবার দেখা যাবে পৃথিবীর চৌম্বক আবেশের জন্য এর দুই প্রান্তে দুটো বিপরীত মেরু সৃষ্টি হয়েছে। মূলত এই দুটো কারণের জন্য আমরা পৃথিবীকে একটা বিরাট চুম্বক হিসেবে মনে করব। এখন এই যে ভূচুম্বকত্ব সম্পর্কে যদি ধারণা করতে চাই, তাহলে পৃথিবীর যে ভৌগোলিক অর্থাৎ ভূগোলটা সম্পর্কে একটু জানতে হবে। এখন পৃথিবীর যে ভৌগোলিক উত্তর দিক, যেটা উত্তর দিক বলছি, অর্থাৎ ভৌগোলিক যে উত্তর মেরু এটাকে বলবো, আর দক্ষিণ দিকে এখানে আছে ভৌগোলিক দক্ষিণ মেরু আছে, আর ঠিক এর মাঝখানে আছে ভৌগোলিক নিরক্ষরেখা। এখন এই নিরক্ষরেখা এবং এই ভৌগোলিক উত্তর মেরুর মধ্যেকার কোণ হবে গিয়ে 90 ডিগ্রি। এখন একটা চুম্বককে যদি আমি এইটাকে একটা চুম্বক হিসেবে ধরি, এটাকে যখন আমরা নিরক্ষরেখায় যখন থাকছি তখন কিন্তু এটা ঠিক ভূমির সমান্তরালে থাকছে, কিন্তু এইটা ক্রমশ যদি উত্তরের দিকে নিয়ে যায়, এইটা যদি এন মেরু হয়, তাহলে এন মেরুটা যত উত্তরের দিকে যাব তত কিন্তু এটা এরকম করে নিচের দিকে নামতে থাকবে এবং দেখা যাবে ঠিক ভৌগোলিক যে উত্তর মেরু আছে তার ঠিক কাছে এটা খাড়াভাবে অবস্থান করবে, 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক একই রকম ভাবে আমি যখন এটা দক্ষিণ দিকে যখন যাব, তখন এই দক্ষিণ মেরুটা ক্রমশ নিচের দিকে নামতে থাকবে এবং ঠিক ভৌগোলিক যে দক্ষিণ মেরু আছে তার ঠিক কাছাকাছি এটা ঠিক খাড়াভাবে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর দুই প্রান্তে দুটো মেরু আমরা পাচ্ছি। এবারে এখানে একটা প্রশ্ন আছে যে উত্তর মেরু, চুম্বকের যে উত্তর মেরু সেটা উত্তর দিকে থাকছে, তাহলে এইখানে চুম্বক যে উত্তর মেরু বলছি সেইখানে কিন্তু চুম্বকের যে উত্তর মেরু, সেই চুম্বকের উত্তর মেরুকে কিন্তু আকর্ষণ করতে পারবে না, বিকর্ষণ করবে যদি এখানে এন মেরু থাকে। সেই জন্য এই কন্ট্রাডিকশন দূর করার জন্য যেটা করা হলো যে এই উত্তর দিকে একটা কাল্পনিক দক্ষিণ মেরু থাকবে। অ্যাকচুয়ালি ভৌগোলিক যে উত্তর মেরু আছে তার সাথে 11.5 ডিগ্রি কোণ করে এটা এদিকটা পশ্চিম দিক হচ্ছে, পশ্চিম দিকে অবস্থান করবে। ঠিক একই রকম ভাবে আমরা দেখব যে এখানে যে কাল্পনিক এই ভৌগোলিক যে দক্ষিণ মেরু আছে তারই কাছে এখানে কিন্তু কাল্পনিক এন মেরু আছে ধরে নেওয়া হয়, এবং সেটাও বলছে 11.5 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই ব্যাপারটা এখানে বোঝার আছে যে পৃথিবীকে যখন আমরা একটা বিরাট চুম্বক হিসেবে মনে করছি, তখন পৃথিবীর ভিতরে একটা কাল্পনিক চুম্বক আছে, যে কাল্পনিক চুম্বকের
উত্তর দিকে, পৃথিবীর উত্তর দিকে কাল্পনিক এস মেরু আছে, আর পৃথিবীর দক্ষিণ দিকে কাল্পনিক এন মেরু আছে। এক্ষেত্রে কাল্পনিক এন মেরুটাকে আমরা নীল মেরু বলবো, আর কাল্পনিক যে এস মেরু সেটাকে আমরা লাল মেরু বলবো। এখন এই চুম্বকের যে অক্ষ, চুম্বক অক্ষ এন মেরু এবং এস মেরু সংযোগকারী যে রেখা, সেই রেখাটাকে অক্ষ বলছি। সেই অক্ষটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 1120 কিলোমিটার দূরে অবস্থান করবে। ঠিক আছে, এখন প্রশ্ন যেটা হচ্ছে যে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেটা কোথা থেকে আসছে। প্রথম যেটা মনে করা হয়েছিল যে পৃথিবীর কেন্দ্রে এরকম কোনো বড় কোনো লৌহ খণ্ড আছে, যেটার একটা দিকে এন মেরু আর একটা দিকে এস মেরু আছে, যার ফলে কি হচ্ছে কি পৃথিবীতে চুম্বকত্বের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই ধারণা পরবর্তী ক্ষেত্রে ভ্রান্ত হয়েছে, কারণ পৃথিবীর ভিতরের যে অংশে কোরে সেখানে গলিত লাভা আছে, যার উষ্ণতা বলছে এত বেশি যে সেখানে কিন্তু এরকম কোনো লৌহদণ্ড আকারে থাকতে পারে না। ফলে এই তত্ত্ব খারিজ করা হয়। অ্যাকচুয়ালি পৃথিবীতে এই চুম্বক ক্ষেত্র সৃষ্টির মূল কারণ যেটা হচ্ছে ভিতরে যে লাভা আছে, গলিত যে লাভা আছে, সেখানে মূলত ধাতব আয়ন আছে। তো এই যে ধাতব আয়নগুলো আছে, সেই ধাতব আয়ন মানে তড়িতায়িত কণা, পৃথিবী নিজে অক্ষের চতুর্দিকে ঘুরছে, ফলে এই কণাগুলো বলছে ঘুরছে। আমরা জানি একটা কুণ্ডলীতে যখন এইরকম তড়িতায়িত কণা যখন ঘূর্ণনের সৃষ্টি হবে, তখনই বলছে কি হবে, কি ওইখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এখানেও সেরকম এই যে ধাতব আয়নগুলো ঘুরছে, এই ঘূর্ণনের ফলে কি হবে, পৃথিবীর একটা দিকে এন মেরু সৃষ্টি হচ্ছে আর একটা দিকে এস মেরু সৃষ্টি হচ্ছে। এবং দেখা যাবে 97 থেকে 99% যে ভূচুম্বকত্ব সেটা কিন্তু এই কারণের জন্য সৃষ্টি হচ্ছে। আবার বলছে ভূত্বক যেটা আছে, যেখানে মূলত পাথর আছে, এই যে চুম্বক ক্ষেত্র এটা ভেদ করার সময় সেই ভূত্বকেও আবার চুম্বকত্বের সৃষ্টি হচ্ছে। আর এর বাইরে যখন যাব, বহিস্থ যে ক্ষেত্র অর্থাৎ বায়ুমণ্ডলে যখন আমরা যাচ্ছি, সেই বায়ুমণ্ডলে যে আয়ন স্পেয়ার আছে সেখানেও আয়ন আছে, সেই আয়নের জন্য বলছে বহিস্থ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে পৃথিবীতে কেন চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে সেই কারণ আমরা এখানে জানলাম। আরেকটা জিনিস দেখবো যে মোটামুটি পৃথিবীতে যে চৌম্বক ক্ষেত্রটা মোটামুটি একটা গড় মান মনে রাখবো 10⁻⁵ টেসলা হবে। আরেকটা জিনিস জানবো যে ভূচুম্বকত্বের অভিমুখটা কি হবে। এখন আমরা পৃথিবীর মধ্যে যে কাল্পনিক যে চুম্বকটা আমি বললাম, যে চুম্বকের উত্তর দিকে আছে কাল্পনিক এস মেরু আর দক্ষিণ দিকে আছে কাল্পনিক এন মেরু। আমরা জানি চুম্বকের বলরেখা সবসময় এন মেরু থেকে এস মেরুর দিকে যাবে, ফলে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেটা কিন্তু ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে ভৌগোলিক উত্তর মেরুর দিকে যাবে। এই আমরা ভূচুম্বকত্ব সৃষ্টি কিভাবে হচ্ছে সেটা আমরা জানলাম। আমরা ভূ চুম্বকত্ব সম্পর্কে ধারণা করলাম। এবারে আমরা ভূ চুম্বকত্বের উপাদান বলতে আমরা কি বুঝবো সেগুলো সম্পর্কে আমরা জানব। তো এটা তোমরা দেখেছো, আমরাও জেনেছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে যখন চুম্বককে আমরা রাখবো, সেই বিভিন্ন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তো পৃথিবীর কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান এবং অভিমুখ
জানার জন্য যেসব রাশি জানার প্রয়োজন হবে তাদেরই আমরা বলবো ভূচুম্বকত্বের উপাদান। ঠিক আছে, তাহলে ভূচুম্বকত্বের উপাদানগুলোকে অর্থাৎ যে মূল রাশি সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং ওই রাশিগুলো কি কি হবে। 1 নম্বর হচ্ছে বিনতি কোণ হবে, 2 হচ্ছে চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ বলা হয়, আর হচ্ছে ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ। আমরা এই 3টে মূল রাশি আমরা জানব। এই বিনতি কোণ সম্পর্কে আমরা ধারণা করব। একটা চুম্বককে যখন বাধাহীনভাবে ঝুলিয়ে দেব ভূপৃষ্ঠের কোনো একটা স্থানে, এটা নিরক্ষরেখা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায়, সেখানে আমরা দেখব এই চুম্বকটা কিন্তু ভূমির সমান্তরালে থাকবে না। নিরক্ষরেখা ছাড়া অন্য জায়গায় যখন আমরা যাব তখন কিন্তু চুম্বকের এই মেরুটা কিন্তু নিচের দিকে থাকবে। এবং এটা আমরা দেখব যে যদি আমরা উত্তর গোলার্ধে থাকি, তো উত্তর গোলার্ধে এটা যদি ক্রমশ উত্তর মেরুর দিকে যাই, তাহলে আমরা যেটা দেখব যে এই চুম্বকের এন মেরু এটা নিচের দিকে থাকবে এবং এটা ক্রমশ এই কোণটা বাড়াতে থাকবে এবং এটা যখন আমরা ভৌগোলিক উত্তর মেরুতে যাব সেখানে দেখব এই এন মেরুটা একদম খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে। এখানে একটা জিনিস একটু আগে যেটা আমি বললাম যে ভৌগোলিক যে উত্তর মেরু, সেই উত্তর মেরুতে কিন্তু কাল্পনিক দক্ষিণ মেরু আছে, ফলে চুম্বকের এন মেরুটা নিচের দিকে থাকে। ঠিক একই রকম ভাবে আমরা যদি দক্ষিণ গোলার্ধে যাই তখন কিন্তু এস মেরুটা নিচের দিকে থাকবে, কারণ আমরা জানি দক্ষিণ গোলার্ধে কাল্পনিক এন মেরু আছে। তো এটা দেখা যাবে একদম যখন আমরা ভৌগোলিক দক্ষিণ মেরুতে চলে যাব, এটা খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে। তাহলে আমরা দেখলাম যে নিরক্ষরেখা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যখন এই চুম্বকটাকে ঝুলিয়ে রাখবো, সে কিন্তু অনুভূমিক রেখার সাথে একটা কোণ করে থাকবে। এটা এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা চুম্বককে যদি এখানে ঝুলিয়ে রাখি, এখানে যে অনুভূমিক রেখাটা আছে সেই অনুভূমিক রেখার সাথে এই চুম্বকটা একটা কোণ করে থাকবে। সেই কোণটাকেই আমরা বলবো বিনতি কোণ। বলা হচ্ছে বাধাহীনভাবে ঝুলন্ত কোন চুম্বক অনুভূমিক রেখার সাথে, এই চুম্বকটা অনুভূমিক রেখার সাথে যে কোণ করবে সেই কোণটাকে বিনতি কোণ বলছে। এরকম কয়েকটা প্রশ্ন এখানে থাকে যে কলকাতার বিনতি কোণ 30 ডিগ্রি এন বলতে কি বুঝবো। দেখো, কলকাতা মানে আমরা অ্যাকচুয়ালি দক্ষিণ গোলার্ধের বাসিন্দা। তাহলে দক্ষিণ গোলার্ধে আমি বলেছি কোন মেরু আছে? উত্তর দক্ষিণ মেরু আছে। আমরা যে উত্তর গোলার্ধের বাসিন্দা, সেই উত্তর গোলার্ধে কিন্তু কাল্পনিক দক্ষিণ মেরু আছে। সেই জন্য আমরা দেখব যে এন মেরুটা নিচের দিকে থাকে। অর্থাৎ এই কলকাতার বিনতি কোণ 30 ডিগ্রি এন বলতে কি বুঝো, এটার ব্যাখ্যাতে বলবো যে কলকাতায় একটা চুম্বককে বাধাহীনভাবে যদি ঝুলিয়ে দিই, তাহলে তার এন মেরু নিচের দিকে থাকবে এবং অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক আছে, এরপর আরেকটা প্রশ্ন থাকে যে কোথায় বিনতি কোণ 90 ডিগ্রি এন এবং কোথায় বিনতি কোণ 90 ডিগ্রি এস। দেখো, আমি একটু আগেই বলেছিলাম যে আমরা যদি উত্তর গোলার্ধের উত্তর মেরুর দিকে যাই, সেখানে কাল্পনিক যেহেতু এস মেরু আছে, সেই জন্য এন মেরুকে টানবে। অর্থাৎ আমরা দেখব যে এন মেরুটা নিচের দিকে থাকবে এবং ওই অবস্থানে আমরা দেখব 90 ডিগ্রি কোণ করে থাকবে। অর্থাৎ 90 ডিগ্রি এন মানে হচ্ছে পৃথিবীর উত্তর মেরুতে আমরা 90 ডিগ্রি এন বিনতি কোণ পাব, আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে আমরা 90 ডিগ্রি এস বিনতি কোণ পাব।
আরেকটা প্রশ্ন থাকে যে কোথায় বিনতি কোণ 0 ডিগ্রি। সেটা আগে আমি বলেছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে যদি নিরক্ষ রেখা বরাবর যদি একটা চুম্বককে বাধাহীনভাবে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু ভূমির সমান্তরালে থাকবে, অর্থাৎ এখানে বিনতি কোণটা 0 ডিগ্রি হবে। অর্থাৎ বলবো যে কোথায় বিনতি কোণ 0 ডিগ্রি, এর উত্তর বলবো যে নিরক্ষীয় রেখায় বিনতি কোণের মান 0 ডিগ্রি হবে। এরপর আমরা বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণের ধারণা আমরা করব। এই চ্যুতি কোণের ধারণা করতে গেলে আমাদের প্রথমে দুটো রাশি আমরা জানবো। চৌম্বক মধ্যতল বলতে কি বুঝবো, আর হচ্ছে ভৌগোলিক মধ্যতল বলতে কি বুঝবো। অ্যাকচুয়ালি চুম্বকের যে দুটো মেরু, এই যে দুটো মেরু, এদের যে সংযোগকারী যে রেখা, যেটাকে আমরা চৌম্বক অক্ষ বলছি, এর উপর কোনো অভিলম্ব তল কল্পনা করলে সেটাকেই আমরা বলবো চৌম্বক মধ্যতল। ঠিক একই রকম ভাবে ভৌগোলিক যে উত্তর মেরু আর ভৌগোলিক যে দক্ষিণ মেরুর সংযোগকারী যে সরল রেখা, তার উপর যে অভিলম্ব তল, সেটাকেই আমরা বলবো গিয়ে ভৌগোলিক মধ্যতল। এখন এই বিচ্যুতি কোণের ব্যাপারটা যেটা হবে, চ্যুতি কোণের ব্যাপার যেটা হবে, সেটা হচ্ছে যে কোনো একটা চুম্বককে বাধাহীনভাবে যখন ঝুলিয়ে দেব, সেই চুম্বকের চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যেকার যে কোণ, সেটাকেই আমরা বলবো গিয়ে চ্যুতি কোণ। এরকম একটা প্রশ্ন থাকে যে দিল্লিতে চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো। অ্যাকচুয়ালি দিল্লি আমরা উত্তর গোলার্ধেরই বাসিন্দা এবং আমরা কিছুটা পৃথিবীর পূর্ব দিকে আছি। ফলে দিল্লিতে যদি কোনো চুম্বককে বাধাহীনভাবে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে যেটা দেখব যে এর মেরুটা নিচের দিকে থাকবে এবং সেইখানে ভৌগোলিক যে মধ্যতল আর চৌম্বক মধ্যতল, এই দুটোর মাঝখানের কোণ হবে গিয়ে 2 ডিগ্রি এবং এর মেরুটা পূর্বের দিকে সরে থাকবে, ইস্টের দিকে সরে থাকবে। এটাকেই আমরা বলছি গিয়ে দিল্লিতে চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো তার ব্যাখ্যা। সেইরকম যদি এটা ওয়েস্ট হতো, ডাব্লু হতো, তার মানে ওইখানে চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতলের মধ্যেকার কোণ 2 ডিগ্রি হতো এবং এর মেরুটা পশ্চিম দিকে সরে থাকতো। এরপর আমরা ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ কি আমরা জানব। এখন দেখছি যে একটা চুম্বককে যখন বাধাহীনভাবে ঝুলিয়ে দিচ্ছি, এই চুম্বকটা কিন্তু নিরক্ষ রেখা ব্যতীত অন্য জায়গায় কিন্তু এটা এরকম করে থাকছে। তার মানে বুঝতে হবে যে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেটা কিন্তু এই দিকে আছে, ভূচৌম্বক ক্ষেত্র এই দিকে থাকছে। এখানে এই আইটাকে বলা হচ্ছে, এই যে একটা চুম্বককে আমি এখানে ঝুলিয়ে দিয়েছি, এখানে এই আইটাকে বলা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্র। এখন এই কোণটা আমরা জানি এটা হচ্ছে বিনতি কোণ। এখন এই যে ভূচৌম্বক ক্ষেত্র, তার একটা অনুভূমিক দিকে উপাংশ থাকবে আর একটা উলম্ব দিকে একটা উপাংশ থাকবে। এই অনুভূমিক দিকে যে উপাংশটা, সেটাকেই বলা হচ্ছে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এবং এখানে যেটা আমরা পাবো, এই অনুভূমিক উপাংশকে এইচ দিয়ে প্রকাশ করা হয় আর উলম্ব উপাংশ ভার্টিক্যাল, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তার মানে আই এর অনুভূমিক দিকের উপাংশটা হবে আই cos থিটা আর উলম্ব দিকে যে উপাংশটা হবে সেটা হচ্ছে আই ইনটু sin থিটা। এবারে আবার এখান থেকে আমরা যদি এইচ এবং ভি এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা আই এর ভ্যালু পাবো √a² + v², আর এখান থেকে যদি আমি বিনতি কোণটা বের করতে চাই তা tan থিটা ভাগ করে দিলেই আমরা পাবো v/h। এই দুটো সূত্র থেকে আমরা কিছু অঙ্ক করতে পারি। ঠিক আছে, আমরা চৌম্বক মানচিত্র সম্পর্কে আমরা জানব। তো ভূচুম্বকত্বের
বিভিন্ন যে উপাদানগুলো সেটা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, এটা আমরা জেনে গেছি। তো এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূচৌম্বকত্বের উপাদানগুলো যে বিভিন্ন হয়, আবার দেখা যাবে ভূপৃষ্ঠের উপর একাধিক স্থানে বিভিন্ন স্থানে দেখা যাবে পার্টিকুলার একটা উপাদানের মান কিন্তু একই হতে পারে। এবারে এই একই হবে এইরকম বিন্দুগুলোকে যোগ করলে আমরা একটা রেখা পেতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই উপাদানগুলো আবার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হবে, ফলে বিভিন্ন মানের জন্য আবার বিভিন্ন রকম রেখা আমরা পেতে পারি। এখন পৃথিবীর এই মানচিত্রে উপর যদি আমরা এই রেখাগুলোকে স্থাপন করি, তাহলে যে মানচিত্রটা পাবো সেটাকেই আমরা বলবো চৌম্বক মানচিত্র। তো এই চৌম্বক যে মানচিত্রে আমরা কতগুলো রেখা আমরা পাবো, তো তোমরা বইতেও দেখে নেবে বেশ কিছু রেখা আছে। কিছু কিছু রেখাকে আমরা সমবিনতি রেখা বলছি, কয়েকটাকে অবিনতি রেখা বলছি, সমবিচ্যুতি রেখা পাবো, অবিচ্যুতি রেখা পাবো, সমানুভূমিক রেখা আমরা পাবো। এই যে সমবিনতি রেখা, সবগুলো সংজ্ঞাগুলো একই টাইপেরই হবে। সমবিনতি রেখা বলা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত বিন্দুতে বিনতি কোণ একই হবে, সেই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাকেই আমরা বলবো সমবিনতি রেখা। আবার পৃথিবী পৃষ্ঠের যে যে বিন্দুতে বিনতি কোণ শূন্য হবে, সেই বিন্দুগুলো যোগ করলে যে রেখা আমরা পাবো সেগুলোকে আমরা অবিনতি রেখা বলব। সেরকম সমবিচ্যুতি রেখা ব্যাপারটা এরকমই হবে যে পৃথিবী পৃষ্ঠের যে যে বিন্দুতে দেখা যাবে যে চ্যুতি কোণের মান একই হবে, সেই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাকেই আমরা বলবো সমবিচ্যুতি রেখা। আর যে যে স্থানে চ্যুতি কোণ শূন্য হবে, সেই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাকেই আমরা বলবো অবিচ্যুতি রেখা। আর সমানুভূমিক রেখা বলতে আমরা বুঝবো যে পৃথিবী পৃষ্ঠের যে যে স্থানের ভূচৌম্বক ক্ষেত্রে যে অনুভূমিক উপাংশের মান একই হবে, সেই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাকে আমরা সমানুভূমিক রেখা বলবো। আমরা এটা দেখব যে ভূচুম্বকত্বের যে উপাদানগুলো বিভিন্ন কারণের জন্য হঠাৎ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন ঘটে যায়, এবং এটা পর্যাবৃত পরিবর্তন হতে পারে, আবার এর পূর্বেকার অবস্থায় কিন্তু আবার ফিরে আসবে। তো এরকম একটা টার্ম আমরা চৌম্বক ঝঞ্ঝা আমরা পাবো। দেখা যাবে হঠাৎই ভূপৃষ্ঠের একটা বিস্তীর্ণ অংশে এই যে উপাদানগুলো বিনতি কোণ, চ্যুতি কোণ, ভূচৌম্বক ক্ষেত্রের যে অনুভূমিক উপাংশ হঠাৎই দ্রুত পরিবর্তন হয়ে যাবে। তো এই ঘটনাটাকেই আমরা বলবো চৌম্বক ঝঞ্ঝা। এরপর আমরা ভূচৌম্বক ক্ষেত্রে দণ্ডচুম্বকী যে বলরেখার যে সজ্জা সেটা আমরা একটু ধারণা করব। তো সেটা করার আগে যেটা বলবো, এটা আগে আমি বলেছি যে পৃথিবীতে আমরা একটা কাল্পনিক চুম্বক হিসেবে মনে করব, যার উত্তর দিকে কাল্পনিক দক্ষিণ মেরু আছে আর দক্ষিণ দিকে কাল্পনিক উত্তর মেরু আছে। ফলে পৃথিবীর যে বলরেখা অর্থাৎ ভূচৌম্বক বলরেখা সব কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এখন একটা দণ্ড চুম্বকের এন মেরুকে উত্তর দিকে যদি রাখি, দণ্ড চুম্বক এটা এন মেরু উত্তর দিকে যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে যে উদাসীন বিন্দু কোন দিকে থাকবে এবং কেন সেটার উত্তর আমরা এখানে জানব। আর উদাসীন বিন্দুটা কি না, যে বিন্দুতে এই দণ্ড চুম্বকের তরুণ যে চৌম্বক ক্ষেত্র আর ভূচৌম্বক ক্ষেত্র পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়ে যাবে, সেই বিন্দুটাকে আমরা উদাসীন বিন্দু বলবো। এবং সেইখানে কোনো সূচি চুম্বককে যদি রাখি, সেখানে কিন্তু তার উত্তর এবং দক্ষিণ মেরু উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করবে না, যে কোনো অবস্থানে থাকতে পারে। কারণ
সেই বিন্দুতে এই দণ্ড চুম্বকের যে চুম্বক ক্ষেত্র আর পৃথিবীর যে ভূচুম্বক ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করে দেয়। তো যাই হোক, এখানে আমরা এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব যে উত্তর মেরু উত্তর দিকে থাকলে উদাসীন বিন্দু এখানে আমরা দেখছি পার্শ্ব অবস্থানে হচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা জানব। দেখো, এই যে দণ্ড চুম্বক আছে, এর যে বলরেখাগুলো উত্তর মেরু থেকে বিস্তৃত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আবার পৃথিবীর জন্য যে বলরেখা সেটা এখানে যেমন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, যে ডটের রেখাগুলো নিচ থেকে উপরের দিকে অর্থাৎ সাউথ থেকে নর্থের দিকে যাবে। দেখা যাচ্ছে যে এই পোরশনটায় এই যে বলরেখাগুলো একই দিকে হচ্ছে, ফলে এখানে কিন্তু চুম্বক দণ্ড চুম্বকের যে চুম্বক ক্ষেত্র আর পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করতে পারবে না। কিন্তু এই লম্ব দ্বিখণ্ডক অবস্থান অর্থাৎ এই পার্শ্ব অবস্থানে যেহেতু চুম্বকের ধরুন যে বলরেখাগুলোর অভিমুখ আর ভূচুম্বকের বলরেখার অভিমুখ বিপরীত দিকে হচ্ছে, ফলে এরই কোনো একটা বিন্দুতে আমরা দেখব এই দুটো ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করে। অর্থাৎ পৃথিবীর জন্য যে চুম্বক ক্ষেত্র যেটা ডটেড রেখা দিয়ে আমরা প্রকাশ করেছি, আর দণ্ড চুম্বকের ধরুন চুম্বক ক্ষেত্র এই পার্শ্ব অবস্থানে কোনো একটা বিন্দুতে সমান এবং বিপরীতমুখী হয়েছে, যার ফলে উদাসীন বিন্দুটা পার্শ্ব অবস্থানে থাকছে। এবং এইখানে একটা প্রশ্ন থাকে, অঙ্কের ক্ষেত্রে দরকার হবে, যেহেতু এই বিন্দুতে ভূচুম্বক ক্ষেত্র এবং এই দণ্ড চুম্বকের ধরুন যে চুম্বক ক্ষেত্র সমান হবে, সেই জন্য আমরা এখানে লিখব ভূচুম্বক ক্ষেত্রে যে অনুভূমিক উপাংশ H হবে F সমান, আমরা জানি দণ্ড চুম্বকের এই পার্শ্ব অবস্থানে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটা হয় μ0/4 পাই Pm/dq। Pm টাকে বলা হচ্ছে এই চুম্বকের চৌম্বক ভ্রামক, আর dq হচ্ছে এখান থেকে দূরত্ব, লম্ব দূরত্ব। ঠিক একই রকম ভাবে আরেকটা কোশ্চেন আছে, দণ্ড চুম্বকের এস মেরু যদি উত্তর দিকে থাকে, অর্থাৎ এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এখন উদাসীন বিন্দু কোন দিকে থাকবে? অ্যাকচুয়ালি উদাসীন বিন্দুটা অক্ষ অবস্থানে থাকবে, হয় এই দিকে থাকবে না এই দিকে থাকবে, এই দুটো দিকেই থাকবে। কেন থাকছে? ওই একই রকম ভাবে ব্যাখ্যা হবে। দেখো, এই যে দণ্ড চুম্বকটাকে যেহেতু উল্টিয়ে দিয়েছি, এখন কিন্তু এর ক্ষেত্রে বলরেখা এইরকম ভাবে এন মেরু থেকে সৃষ্টি হবে, দিয়ে তারপরে এস মেরুতে প্রবেশ করবে। আবার পৃথিবীর জন্য যে বলরেখা সেটা এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যাবে, এবং এই জায়গাটাই আমরা দেখছি এই চুম্বকের যে বলরেখা আর ভূচুম্বকের বলরেখা বিপরীতমুখী হচ্ছে। ফলে এরই এই অক্ষ অবস্থানে কোন একটা বিন্দুতে এই দণ্ড চুম্বকের ধরুন যে চুম্বক ক্ষেত্র এবং পৃথিবীর জন্য যে চুম্বক ক্ষেত্র সমান এবং বিপরীতমুখী হতে পারে। ফলে কি হবে, আমরা এই অক্ষ অবস্থানে আমরা উদাসীন বিন্দুটা পাবো। পরে আমরা এখানে যে সমীকরণটা পাবো H = F সমান μ0/4 পাই অক্ষ অবস্থানে যে চুম্বক ক্ষেত্র দণ্ড চুম্বকের জন্য হয় সেটা হয় 2Pm/dq। ঠিক আছে, এগুলো অঙ্কের ক্ষেত্রে দরকার। ওকে, তাহলে এইখানেই এটাকে শেষ করছি।